শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। পারিবারিক জীবন মানেই সুর সিম্ফনির ধারা, নিরন্তর ছন্দের ব্যঞ্জনা, কখনো ছিটে ফোটা মান অভিমান, কখনো মিল অমিল, ভালোবাসা ও সমবেদনা। এসব নিয়েই যেন একটি পরিবার। বন্ধুরা, জীবনের আনন্দ বেদনায় পরিবারই মানুষের সবচেয়ে বড় আশ্রয় ও অবলম্বন। হ্যাঁ, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষ কিন্তু একা নয়, কোনো না কোনোভাবে সে একত্রিত ও যৌথবদ্ধ। পরিবারমুখিতা মানুষের চিরায়ত ও সহজাত প্রবৃত্তি। এছাড়াও জীবনের পরতে পরতে বিভিন্ন উপলক্ষে মানুষ ক্রমশ যুক্ত হতে থাকে নানা সামাজিক বন্ধনে। এসব সম্পর্কের গাঁথনি যার জীবনে যতটা সুনিবিড় ও সুদৃঢ়, জীবনটাও তার কাছে ততটা উপভোগ্য ও সহজ। একদমই বন্ধুরা, পরিবারকে বলা হয় সমাজ ও রাষ্ট্রের আয়না। পরিবারই একজন মানুষের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ। সমাজের উন্নয়নের জন্য প্রথমে দরকার একটি সুষ্ঠু পরিবার, কারণ পরিবার হচ্ছে সমাজ জীবনের ভিত্তিভূমি। পরিবারই সামাজিক ও নৈতিক শিক্ষার সূচনা করে। এছাড়া আমাদের সমাজে পারিবারিক মূল্যবোধ ও ঐতিহ্যকে রক্ষা করার যে সংস্কৃতি চালু রয়েছে, তার পেছনে বড় অবদান কিন্তু আমাদের পরিবারের। পরিবারের মধ্যে আমাদের ছেলেমেয়েরা অন্যের সম্পদ, অধিকার, মতামত ও আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে শিখে। শিশুদের কথা ভেবে পরিবার, সমাজ ও রাষ্ট্র স্বপ্ন বনে। প্রতিটি শিশুই হচ্ছে কাঁচের মতো স্বচ্ছ। শিশুর বেড়ে ওঠার অনুকূল পরিবেশ পরিবার থেকেই পেয়ে থাকে। শারীরিক এবং মানসিক বিকাশে এই পরিবেশ শিশুর উপর দারুণভাবে প্রভাব বিস্তার করে। পারিবারিক বন্ধন, ভ্রাতৃত্ববোধ, সামাজিকতা, সৃজনশীলতা, সহানুভূতি, শিষ্টাচার, ধর্মীয় মূল্যবোধ ও আদর্শবোধের ধারণা শিশুকাল থেকেই বিকাশ লাভ করে, যা পরবর্তী জীবনে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই পারিবারিক পরিবেশ যেন নিরাপদ ও শিশু বান্ধব হয়, তার প্রতি অভিভাবকদের যত্নশীল হওয়া খুব প্রয়োজন। বন্ধুরা, পরিবার চিরসত্য, চিরসুন্দর। পরিবারের স্নেহ, ভালোবাসার ছায়ায় প্রতিটি শিশুই সুস্থ, স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে। কারণ পারিবারিক একাত্মতা জীবনকে সুন্দর করে তোলে অর্থবহ। সুষম পারিবারিক ও সামাজিক বন্ধনে যারা বেঁচে থাকার আনন্দ খুঁজে পান, তারা অপেক্ষাকৃত দীর্ঘায়ু হন। শারীরিক ও মানসিক দিক থেকেও তারা অধিকতর সক্ষম হয়ে থাকেন। তারা গভীরভাবে বিশ্বাস করেন, তাদের জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, কেউ না কেউ তাদের পাশে এসে ঠিকই দাঁড়াবে। প্রিয় বন্ধুরা, পারিবারিক ও সামাজিক বন্ধন আমার, আপনার ও আমাদের পরিবারের সদস্য প্রিয়জনদের পরিচালিত করুক সুস্থ দেহ, প্রশান্ত মন ও কর্মব্যস্ত সুখী জীবনের পথে। এই শুভ প্রত্যাশায় শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। আজকের আয়োজনে আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি লালটু হোসাইন এবং আমি চমচমি দেওয়ান। প্রিয় বন্ধুরা, চলুন দেখে আসি সূচির পাতায় আজ রবিবার দর্পণের আয়োজনে কি কি থাকছে আপনাদের জন্য। ঐতিহাসিক ঘটনার উল্লেখযোগ্য কিছু অংশ নিয়ে শুরুতে সাজানো হয়েছে এই দিনে পর্ব। এরপর রয়েছে সংগ্রামের প্রতিচ্ছবি, কৃষ্টিকথা, রম্যক্ষণ এবং সবশেষ পরিবেশনা। আমাদের গান পর্বে পুরনো দিনের চলচ্চিত্রের একটি গান শোনাবো আপনাদের। কি থাকছেন তো পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, অতীতের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বিন্যস্ত এই দিনে পর্ব দিয়ে শুরু করব আমাদের আজকের প্রারম্ভিক আয়োজন। ঐতিহাসিক ঘটনার তথ্য নিয়ে এই দিনে পর্ব। প্রিয় বন্ধুরা, শুরুতে জানিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ কিছু ঘটনার কথা। 1656 সালের আজকের এই দিনে ইংল্যান্ড ও ফ্রান্স শান্তি চুক্তি স্বাক্ষর করে। ব্রিটেন ম্যানহাটন দখল করে 1976 সালের আজকের এই দিনে। 1821 সালের এই দিনে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, আল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া ও কোস্টারিকা স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। 1928 সালের আজকের এই দিনে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। 1958 সালের এই দিনে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে
ত্রাকোমি নামে চোখের বিপজ্জনক সংক্রামক রোগের ভাইরাস আবিষ্কৃত হয়। বন্ধুরা, উল্লেখযোগ্য ঘটনার পর এবার শুনবেন বিশিষ্ট জনদের জন্মগ্রহণের কথা আজকের দিনে। হ্যাঁ বন্ধুরা, 1254 সালের এই দিনে ইতালির ভেনিস অঞ্চলের একজন বণিক ও বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলো জন্মগ্রহণ করেন। 1876 সালের আজকের এই দিনে জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, গল্পকার। বড়দিদি, পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, পথের দাবি, দত্তা, গৃহদাহ, শেষ প্রশ্ন এগুলো তার বিখ্যাত উপন্যাস। 1904 সালের এই দিনে ইতালির রাজা দ্বিতীয় উমবার্তোর জন্ম হয়। 1929 সালের আজকের দিনে নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ ম্যারে গ্যালমেন জন্মগ্রহণ করেন। 1946 সালের এই দিনে একাডেমি পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্য লেখক অলিভার স্টোন জন্মগ্রহণ করেন। বন্ধুরা, জেনে নিলেন বিশিষ্ট জনদের জন্মদিনের কথা। এবার চটজলদি জানিয়ে দিচ্ছি শুভেচ্ছাটুকু। আপনারা যারা আজ জন্মগ্রহণ করেছেন তাদের জন্য রইল অফুরান শুভেচ্ছা, শুভ জন্মদিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বরেণ্য ব্যক্তিদের পরলোক গমনের দিনক্ষণ। 1859 সালের আজকের এই দিনে ইসামবার্ড কিংডম ব্রুনেল মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন ইংরেজ প্রকৌশলী ও গ্রেট পশ্চিম রেলওয়ে ডিজাইনার। নোবেল পুরস্কার বিজয়ী জার্মান দার্শনিক রুডলফ ক্রিস্টোফ উইকেন পরলোক গমন করেন 1926 সালের এই দিনে। 1973 সালের আজকের এই দিনে ভিক্টর হারা মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন চিলির গায়ক, গীতিকার, কবি ও পরিচালক। আমেরিকান কবি, লেখক ও সমালোচক রবার্ট পেনওয়ারেনের জীবন অবসান ঘটে 1989 সালের আজকের দিনে। নিতুন কুণ্ডু একজন চিত্রশিল্পী ও উদ্যোক্তা। চিত্রশিল্পী ও শিল্পপতি হিসেবে বিশেষ অবদানের জন্য তিনি রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদক লাভ করেন। 2006 সালের আজকের দিনে নিতুন কুণ্ডু হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই দিনে যাদের জীবন অবসান হয়েছে তাদের জন্য রইল অতল শ্রদ্ধা। বন্ধুরা, জীবন তো স্বপ্ন ভাঙার উপন্যাস নয়, তবে জীবনের পথ সোজাও কিন্তু নয়। নানা উত্থান পতনের মধ্য দিয়েই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। তবে সমাজের এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা নিরন্তর লড়াই করে যাচ্ছেন জীবনের স্বাভাবিক সচ্ছলতা ফিরিয়ে আনতে। তাদের কথা এবার শুনবেন, যাদের সাফল্য আমাদের অনুপ্রেরণা যোগায়, স্বপ্ন দেখায়। শুনবেন সংগ্রামের প্রতিচ্ছবি পর্ব। এ পর্বে কামাল মিনার গ্রন্থনায় উপস্থাপনায় শুনবেন সফল ব্যক্তিবর্গের সাফল্যের ইতিকথা। সুপ্রিয় শ্রোতা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি সংগ্রামের প্রতিচ্ছবি পর্বে। আজ আমরা এসেছি পাবনার সুজানগরে। এখানে একজন সংগ্রামী মানুষের সাথে কথা বলবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথমেই আপনার নিজের মুখে আপনার পরিচয় এবং আপনার শিক্ষা জীবন সম্পর্কে একটু বলবেন। আমি নজরুল ইসলাম। আমি পড়াশোনা করেছি সুজানগর পাইলট উচ্চ বিদ্যালয়। তো এখান থেকে এসএসসি, তারপরে কলেজ শেষ করি সুজানগর থেকে। এরপরে অ্যাডাল্ট কলেজ থেকে মাস্টার শেষ করেছি। জি। পড়াশোনা যখন করতাম তখনও কৃষিকাজ করতাম, কারণ বাবার জমি ছিল। জমিতে বাবা যখন কাজ করতো তখন বাবার জন্য খাবার নিয়ে যেতাম সকালে। বাবার সাথে কৃষিকাজের যতগুলো সোর্স আছে, যেমন পাট, ধান, বেগুন, লাল শাক, পেঁয়াজ, সকল কাজগুলো আমার বাবার কাছ থেকে আমার শেখা। জি। আর এখন তো ট্রাক্টর আসার কারণে অনেক সহজ হয়েছে। ওই সময় আমাদের বড় বড় 2টা গরু ছিল, গরু দিয়ে চাষ করা হতো, অনেক সময় লাগতো। মানে আপনি শিখেছেন গরু দিয়ে হাল চাষ করা? হ্যাঁ, ওই সময়। এখন আধুনিকতার ছোঁয়ায় যন্ত্রপাতির কৃষিকাজের মাধ্যমে আপনি এখন ট্রাক্টর দিয়ে চাষ করা সহজ মনে করছেন। আর একটা বিষয় তখন ছিল যে আমরা পাট যখন বোনা হতো বা ধান বোনা হতো, চিন্তা করতাম কখন বৃষ্টি হবে। বৃষ্টি হলে মানে সকল কৃষক একই সাথে কাজ করতো। তখন আমরা দেখা যায় যে 2-1 দিন হয়তো বা ক্লাসে যাওয়া বাদ দিয়ে দুইজন বাবার সাথে সহযোগিতা করতাম। মানে ওই সময় লোক সংকট থাকতো, যে ওই সময় কাজের জন্য সহযোগিতা করতাম। তারপরে হচ্ছে গিয়ে গরু মইতে চড়ে বাবার মাজা ধরে থাকতাম। ও মানে আগে যেন সুন্দর স্মৃতি ছিল। ক্ষেতের মাটি গুঁড়ো করার জন্য যে মই দেওয়া হতো।
তারপরে আপনার মনে করেন যে এরকম বিশাল মুগুর থাকতো আর কি, ওটা দিয়ে ইট বাবা মানে প্রচন্ড রোদের মাটি মধ্যে ভাঙা ভাঙতো। হতো। আপনি যে এখন যে কাজ করছেন, ব্যবসা করছেন, কৃষিকাজ করছেন, আপনি পড়াশোনা শেষ করে চাকরি করতে না গিয়ে কৃষিকাজ করা, ব্যবসা করা একটু কষ্টের কাজই মনে হয়। তো এই জগতে কেন আসলেন চাকরি না করে? চাকরি পাওয়াটা এত সহজ না, বিভিন্ন কারণে প্রকৃত মেধাবী অনেক সময় চাকরিতে চান্স পায় নাই। আমার বাবা তিনি বলতে তুমি পড়াশোনা করো, পড়াশোনা শেষ করবা, আমার যে জমি আছে এটাই তুমি চাষাবাদ করবা, তোমার খুব ভালো হবে। আপনি কিভাবে কৃষিকাজ শুরু করলেন এবং এখন কোন পর্যায়ে আছেন? প্রথম দিকে যেটা মনে হতো যে বাড়িতে এসে কিভাবে কৃষিকাজ শুরু করব, মানুষ কি বলবে, গ্রামের লোক কি বলবে, যে এত পড়াশোনা করে এখন আবার কৃষিকাজ করলো, তাহলে পড়াশোনা করে লাভ কি। জি। তো প্রথম দিকে খারাপ লাগতো, তারপরে আস্তে আস্তে করে চাষাবাদ সব তো জানা, জি। যে কখন কোন ফসল উৎপাদন করতে হবে সবকিছু জানা, বাবার কাছ থেকে শিখেছেন। লজ্জা ছেড়ে দিয়ে আর কি আস্তে আস্তে করে একটু একটু কাজ শুরু করলাম। মোটামুটি আধুনিক কৃষিকাজের যে ব্যবহারগুলো সেগুলো আস্তে আস্তে অ্যাপ্লাই করতে লাগলাম। ফলন পেঁয়াজের যতটুকু আগে হতো তার চেয়ে বেশি হলো, পাট তার চেয়ে বেশি হচ্ছে, মানে সব ফসলই মানে আগের তুলনায় বেশি হতো। যেমন আরো কিছু জমি ছিল যে জমিগুলোতে সাধারণত আগে দেখা যাচ্ছে যে শস্যের পরিমাণ খুবই কম হতো আর কি, উৎপাদন খুবই কম হতো, কিন্তু এখন বর্তমান ওই জমিগুলোতে আলহামদুলিল্লাহ খুব ভালো ফসল হয়। এবং ফসল হওয়ার কারণে প্রথম দিকে তো কষ্ট হয়েছে, কিন্তু এখন ওই নিজের টাকা আস্তে আস্তে গোছানোর কারণে তো এখন খুব ভালো, এখন আর ওরকম টেনশন হয় না। আমি নিজেও কাজ করি এবং আমার কাজের সময় যখন চাপ হয়ে যায় তখন আমি আরো লেবার ভাড়া করে কাজ শেষ করি। জি, না আপনার কথায় বোঝা গেল যে আপনি আজকে যে পর্যায়ে আসছেন খুব সহজে আসেননি, সংগ্রাম করতে হয়েছে। আপনার এই কাজের ক্ষেত্রে বাধা কি ছিল? প্রথম বাধা ছিল আমার পড়াশোনা, যে আমি একজন শিক্ষিত মানুষ, আমি কৃষিকাজ করব, এটা মানুষ কিভাবে দেখবে। মেন্টালি আমার সাপোর্ট দিত না যে আমি কৃষিকাজ করব। পরেতে চিন্তা করলাম যে আসলে প্রাইভেট চাকরি করার চেয়ে আমার নিজের জমি চাষ করাটা এটাই আমার জন্য বেটার হবে আর কি। লজ্জা যে বিষয়টা, লজ্জাটাকে ওভারকাম করলাম, তারপরে আমি চাষাবাদ শুরু করলাম। অনেকেই অনেক কথা বলতো, কিন্তু ওইসব বিষয়ে খুব বেশি একটা ভূক্ষেপ না করে আমি কাজ শুরু করি। আপনার ভবিষ্যৎ লক্ষ্য কি? আমার যে জমি আছে জমিগুলোতে আরো কিভাবে ভালো ফসল উৎপাদন করা যায়, ভালো ফসল উৎপাদন হলে প্রফিটটা ভালো হবে। এর পাশাপাশি আরো কিছু গরু কিনে একটা খামারে পরিণত করা, গবাদি পশুর ফার্ম থেকে শুরু করে মুরগির ফার্ম করার একটা চিন্তা ভাবনা আপনার মাথায় আছে তো? হ্যাঁ। প্রিয় শ্রোতা, আমরা পাবনার সুজানগরে নজরুল ইসলামের সাথে কথা বললাম। আজ এ পর্যন্ত। কথা হবে আগামী পর্বে অন্য কোনো সংগ্রামী মানুষের সাথে নিয়ে। বন্ধু শ্রোতা, কৃষ্টি কথা পর্ব আসতেই মনে পড়ছে সেই গানটির কথা। কোন গানটি বলুন তো? আমি বলছি, একি অপরূপ রূপে মা তোমায় হেরেনু পল্লী জননী, ফুলে ও ফসলে কাদামাটি জলে ঝলমল করে লাবণী। বন্ধুরা, ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এ দেশ, মুগ্ধতার রেশ ছড়িয়ে দিতে চলুন না এবার ঘুরে আসি কৃষ্টি কথা পর্বে। হ্যাঁ, এই পর্বে বাংলাদেশের বিভিন্ন জেলা, উপজেলা ও উল্লেখযোগ্য স্থান নিয়ে শুনবেন নিবন্ধ একটি। লিখেছেন সাগর আহমেদ, আর উপস্থাপনায় খায়রুন নাহার মিল্কি। শ্রোতা বন্ধুরা, কৃষ্টি কথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা কৃষ্টি কথা পর্বে জানব চুয়াডাঙ্গা জেলা ও ঐতিহ্য সম্পর্কে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জনপদ চুয়াডাঙ্গা জেলা। উত্তর পশ্চিমে মেহেরপুর, উত্তর পূর্বে কুষ্টিয়া, দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ঝিনাইদহ এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ বেষ্টিত এই জনপদ রাজধানী ঢাকা হতে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত। মাথাভাঙ্গা, ভৈরব, কুমার ও নবগঙ্গা নদীর পলল সমৃদ্ধ অববাহিকায় গড়ে ওঠা এই জনপদ আয়তনে খুব বড় না হলেও এর রয়েছে সমৃদ্ধময় অতীত। অবিভক্ত বাংলার নদিয়া জেলা ছিল বাঙালি সংস্কৃতির প্রাণকেন্দ্র। পৌরবময় সেই উত্তরাধিকার চুয়াডাঙ্গা জেলাও বহন করে চলছে। এখানকার লোকসংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য সুপ্রাচীন। একসময় মুর্শিদি, মারফতি, যাত্রা, ভাসান, কবিগান, কীর্তন, জারি গান, গাজারি গীত, গাজনের গান, মাদার পীরের গান, মেয়েলি গীত, বিয়ের গান, কৃষকের মেঠো গান
প্রভৃতি গ্রামগুলো মুখরিত করে রাখত। চুয়াডাঙ্গা জেলার প্রাচীন ইতিহাস প্রায় অজ্ঞাত। গ্রিক ঐতিহাসিকদের বিবরণ ও টলেমির মানচিত্র থেকে অনুমান করা হয় বর্তমান চুয়াডাঙ্গা জেলা সর্বপশ্চিমে ধারার অব্যবহৃত পূর্ব দিকেই ছিল। যশোর জেলায় আনুমানিক 4র্থ শতাব্দীর যে প্রত্নতান্ত্রিক নিদর্শন পাওয়া গেছে তাতে প্রমাণিত হয় যে গঙ্গা পদ্মার দক্ষিণ তীরের ভূখণ্ড বেশ প্রাচীন। সুতরাং এ ধারণাও যুক্তিসঙ্গত যে বর্তমান চুয়াডাঙ্গা জেলা সেই প্রাচীন ভূখণ্ডের অংশবিশেষ। প্রাপ্ত তাম্রলিপি থেকে জানা যায় যে কুমিল্লা থেকে সুদূর উড়িষ্যা পর্যন্ত এ রাজ্যের বিস্তৃতি ছিল। চুয়াডাঙ্গা সে যে রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তাতে সন্দেহ নেই। তখন এ অঞ্চল সমতট বা বঙ্গ নামে পরিচিত ছিল। ধারণা করা হয় চুয়াডাঙ্গা একসময় শশাঙ্কের রাজ্যভুক্ত ছিল। বল্লাল সেন আমলে চুয়াডাঙ্গা সেন রাজ্যভুক্ত ছিল। 1281 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবান বাংলার শাসনকর্তা মুঘিস উদ্দিন তেঘরিকে পরাজিত ও নিহত করে বর্তমান চুয়াডাঙ্গা সহ সমগ্র বাংলাদেশকে তার সাম্রাজ্যভুক্ত করেন। 1414 সাল পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা সুলতানি শাসনের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে শাহ শাসনামল ও হাফসি সুলতানদের শাসনামলে চুয়াডাঙ্গা তাদের অধীনে ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে চুয়াডাঙ্গা সহ কুষ্টিয়া অঞ্চল রাজশাহী জেলাভুক্ত ছিল। পরে আইন শৃঙ্খলা রক্ষার্থে 1828 সালে পাবনা জেলা গঠিত হলে এ অঞ্চল পাবনা জেলাভুক্ত হয়। 1858 সালে রানী ভিক্টোরিয়া ব্রিটিশ ভারতের শাসনাভার নিলে কোম্পানি শাসনের অবসান হয়। 1860 সালে সুদূর মফস্বলে যাতে অত্যাচারী নীলকর বা জমিদার প্রজাদের উৎপীড়ন করতে না পারে সে কারণে নদিয়াকে 5টি মহকুমায় বিভক্ত করা হয়। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে মেহেরপুরে মহকুমা, কুষ্টিয়া মহকুমা ও চুয়াডাঙ্গা মহকুমা নিয়ে কুষ্টিয়া জেলার মর্যাদা লাভ করে। পরবর্তীতে 1984 সালের 16 ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলায় উন্নীত হয়। চুয়াডাঙ্গা সদর, আমলডাঙ্গা, দামুরহুদা ও জীবননগর এই 4টি উপজেলা নিয়ে চুয়াডাঙ্গা জেলা গঠিত। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে অন্য কোনো জেলা ও ঐতিহ্য নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কৌতুক শোনার জন্য নিশ্চয় অপেক্ষা করছেন আপনারা। আমরাও মজার মজার কৌতুক উপহার দিতে রম্যক্ষণ পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। চলুন তাহলে কৌতুক শুনি। রম্যক্ষণ পর্বে আপনাদের জন্য মজার সব কৌতুক সংগ্রহ সংকলন উপস্থাপন করেছেন ফারজানা সাকির শশী। জন্মবার্ষিকী উপলক্ষে 100 বছরের বৃদ্ধাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন, এই দীর্ঘ জীবনের গোপন রহস্য কি দাদিমা, আমি কি জানতে পারি? বৃদ্ধা বললেন, এখনই ঠিক বলা যাচ্ছে না। একটা ভিটামিন পিল কোম্পানি, একটা আয়ুর্বেদ কোম্পানি আর একটা ফ্রুট জুস ফ্যাক্টরির সাথে আমার দরদাম চলছে। তারা নাকি আমার এই গোপন রহস্য নিয়ে বিজ্ঞাপন বানাবে। শিক্ষক ক্লাসে ছাত্রদের উদ্দেশ্যে বলছেন, জীবজন্তুকে ভালোবাসতে হবে। সৃষ্টির সেরা জীব মানুষকে ভালোবাসতে হবে। যে মানুষকে ভালোবাসে না সে মানুষ নয়, পশু। এক দুষ্ট ছাত্র দাঁড়িয়ে বলল, স্যার, আপনার মেয়ে কি তাহলে পশু নাকি? কেন, আমার মেয়ে পশু হবে কেন? না, গত 1 বছর যাবৎ আমি আপনার মেয়েকে ভালোবাসি, কিন্তু একদিনের জন্য সে আমারে ভালোবাসেনি। ভিক্ষুক করিম চাচাকে বলল, স্যার, আগে তো 10 টাকা দিতেন, তারপর দিতেন 5 টাকা, আর এখন আজকালকার দিচ্ছেন 1 টাকা, ঘটনা কি? চাচা বলল, আগে তো অবিবাহিত ছিলাম, এখন বিয়ে করেছি, কদিন হলো আমার একটা সন্তানও হয়েছে, তাই তো তোমাকে টাকা কম দিচ্ছি। ভিক্ষুক বলল, সি 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 স্যার, আপনি আমার পাওনা টাকায় সংসার চালাচ্ছেন। হঠাৎ বাসায় কলিং বেল বেজে উঠল। গৃহকর্তা গেলেন দরজা খুলতে। খুলেই তিনি অবাক, এক কাজের বুয়া টাইপের মহিলা দাঁড়িয়ে আছে দরজায়। কে আপনি? আমি আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টের সুমাইয়া কুলসুম।
গতকাল আপনি একটা স্ট্যাটাস দিলেন যে আপনার বাসায় কাজের বুয়া চলে গেছে, তাই সেটা দেখার পর আমি আমার আগের বাড়ির কাজ ছেড়ে দিয়ে আপনার বাড়ি চলে আইলাম কাজ করতে, কারণ হাজার হইলেও আপনি আমার ফ্রেন্ড। এখন আমি আপনার বাড়িতেই কাজ করুম। গৃহকর্তা বলল, আচ্ছা সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি আমার বাসার ঠিকানা কোথায় পেলে? আমি তো ফেসবুকে ঠিকানা লিখি নাই। কাজের মহিলা বলল, আপনার ছেলে দিছে, ও আবার আমার মাইয়ার ফেসবুক ফ্রেন্ড। এক লোক অনেক বছর ধরে বিয়ের জন্য মেয়ে দেখে বেড়াচ্ছে, কিন্তু কিছুতেই তার কোনো মেয়েকে পছন্দ হচ্ছে না। বছরের পর বছর ধরে সে মেয়ে দেখে বেড়াচ্ছে। অতঃপর এবার একটি মেয়ে দেখতে গেল, বাধে বিপত্তি। মেয়ের মা পাত্রকে দেখা মাত্রই অজ্ঞান হয়ে গেল। হুঁশ ফিরে আসার পর সবাই অবাক হয়ে মেয়ের মার কাছে জানতে চাইল, কি ব্যাপার, পাত্রকে দেখে তুমি এরকম বেহুশ হয়ে কেন গেলে? মেয়ের মা বলল, সাদে কি আর বেহুশ হইছি, 20 বছর আগে এই পোলা তো আমারও দেখতে আসছিল। স্বামী স্ত্রী প্রচন্ড ঝগড়া লেগে গেল। ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে বলল, তুমি জানো স্ত্রী মানে কি? স্ত্রী মানে হলো হাতলবিহীন সুটকেসের মতো, টানাও কঠিন, আবার ফেলে দিতেও কষ্ট হয়। এবার স্ত্রী বলছে, তুমি জানো হাজবেন্ড মানে কি? এটা এমন একটা বাদ্যযন্ত্র যা কিনা স্ত্রীরা বেলুন আর খুন্তি দিয়ে বাজিয়ে থাকে। করিম চাচা একটা গাধা বিক্রি করবেন, তো পত্রিকায় বিজ্ঞাপন দিতে গিয়ে চাচা ভাবলেন একেবারে সাদামাটা ভাষায় না লিখে একটু কাব্যিক ভাষায় লেখা যাক। অতঃপর চাচা বিজ্ঞাপনে লিখলেন, কারো যদি গাধা প্রয়োজন হয় দয়া করে আমাকে স্মরণ করুন। আবুল গেলেন ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে গিয়ে আবুল বললেন, হ্যাঁ ডাক্তার সাহেব, আমার ভুলুমনা রোগটা মারাত্মক হয়ে উঠেছে। এই রোগের জন্য রাতে আমার ঘুমই হয় না। কেন? ভুলুমনা হওয়ার সঙ্গে রাতে ঘুম না হওয়ার সম্পর্ক কি? এবার আবুল বললেন, আমি যে চোখ বন্ধ করতে ভুলা যাই। ক্লাসের শিক্ষক একদিন মন্টুকে বলল, মন্টু তুই উঠে পড়া বল, বল সাইক্লোনটা কি? স্যার, সাইক্লোন হলো এক ধরনের লোন যা কিনা সাইকেল কেনার জন্য লোন দেওয়া হয়। স্যার তো বেহুশ মন্টুর এই উত্তর শুনে। করিম চাচার ভয়াবহ জ্বর। চিকিৎসক তাকে কতগুলো ট্যাবলেট খেতে দিয়েছেন। খাওয়ার আগে একটা ছুরি দিয়ে ট্যাবলেটগুলোর চারপাশ কেটে ফেলতে শুরু করলেন চাচা। বাসার সবাই ভীষণ অবাক। আরে আরে আরে, কি করছো কি করছো, ট্যাবলেট কাটছো কেন? এবার চাচা উত্তর দিলেন, আরে বোকারা, ওষুধের যে সাইড এফেক্ট আছে এটা কি তোমরা জানো না? ট্যাবলেটের চারপাশ কেটে সেই সাইড এফেক্টগুলো দূর করছি। আবুল চিনির কোটা খুললেন, ভালো করে দেখে আবার বন্ধ করে দিলেন। আবার কিছুক্ষণ পর একই কাজ করলেন। এইভাবে কয়েক মিনিট বাদে বাদে চিনির কোটা খুলছেন, চিনি দেখে আবার বন্ধ করে দিচ্ছেন, আবার চিনির কোটা খুলে চিনি দেখছেন, আবার বন্ধ করে দিচ্ছেন। তা দেখে আবুলের স্ত্রী ভীষণ বিরক্ত। তো আবুলকে বলল, বারবার চিনির কোটা খুলছো কেন? ঘটনাটা কি শুনি। কেন তোমার মনে নেই ডাক্তার সাহেব সেদিন আমাকে নিয়মিত সুগার পরীক্ষা করতে বললেন? আবুল ও তার বন্ধুর মধ্যে কথা হচ্ছে। তো আবুল তার বন্ধুকে বলল, জানিস দোস্ত, আজকে আমার পুরা 30 টাকাই লোকসান। কেন, কি হয়েছে? আর বলিস না, সিনেমা দেখতে গেছিলাম, টিকিটও কাটছি, কিন্তু সিনেমা হলের সামনে পোস্টারে দেখি বড় করে লেখা হাউসফুল, তাই বাধ্য হয়ে ফিরে এলাম। এবার চাচার বন্ধু বলল, আরে বোকা, ওই হাউসফুল তো সিনেমার নামই ছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই অনুষ্ঠান আপনাদেরই অনুষ্ঠান, তাই অনুষ্ঠান নিয়ে মনের কথাগুলো লিখতে পারেন আমাদেরকে চিঠিতে অথবা ইমেইলে। প্রথমে জানিয়ে দিই চিঠি লিখবার ঠিকানা, পত্রালাপ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, ঢাকা 1207। এবার জানিয়ে দিই ইমেইল ঠিকানা, ealapon@gmail.com। আমি আবারও বলছি, ealaponbbdhaka@gmail.com। আপনাদের চিঠি ও ইমেইলের প্রত্যাশায় রইলাম। কি বন্ধুরা, লিখবেন তো? দর্পণের সাথেই থাকুন সব সময়। এবার দর্পণের শেষ নিবেদন, আমাদের গান পর্বে শুনবেন পুরনো দিনের চলচ্চিত্রের একটি গান, অনুভব ছায়াছবিতে শিল্পী সাবিনা ইয়াসমিনের মিষ্টি কণ্ঠে, যাকে আমরা কোকিল কণ্ঠী বলে থাকি। যদি সুন্দর একটা মন পাইতাম, এই গানটি।
একটা মুখ পাইতাম যদি সুন্দর, একটা মন পাইতাম সদর ঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম সদর ঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম। একদিন তারে কাছে পেলে, একদিন তারে কাছে পেলে রহস্যের পিহিরিত শিখাইতাম আমি, রহস্যের পিহিরিত শিখাইতাম সদর ঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম। নতুন মুখের নতুন কথা শুনিতে সুন্দর, মাঝে মাঝে পাঞ্চি বাইতো হাসির ভিতর। নতুন মুখের নতুন কথা শুনিতে সুন্দর, মাঝে মাঝে পাঞ্চি বাইতো হাসির ভিতর। প্রেমের মালা দুটি হাতে, প্রেমের মালা দুটি হাতে তাহারি গহলায় পরাইতাম আমি, তাহারি গহলায় পরাইতাম সদর ঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম। রসের কথা রহস্যের পিহিত যদি সে না জানে, দু চার কথা কইতাম তারে প্রেমের কারণে। নর নারীর সাধের পিরিত, নর নারীর রসের পিরিত কি মজা তারে বুঝাইতাম আমি, কি মজা তারে শিখাইতাম সদর ঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মন পাইতাম সদর ঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম। হ্যাঁ বন্ধুরা, সাবিনা ইয়াসমিনের মিষ্টি কণ্ঠে মিষ্টি একটি গান শুনতে শুনতে সময় যে গড়িয়ে এলো। হ্যাঁ, ঘড়ি তো সে কথাই বলছে। আর বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবন পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসায় কাটুক এই শুভ প্রত্যাশায় এবার অনুষ্ঠান শেষের কথাগুলো জানিয়ে দিতে চাই। আজ দর্পণ গ্রন্থনায় ছিলেন সালমা বেগম এবং উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি চমচমি দেওয়ান এবং আমি লালটু হোসাইন। প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী, আর দর্পণ প্রযোজনা করেছেন আশিকুর রহমান।